ও কিভাবে তার ইলেকশন করবে, গরম যদি ইলেকশন করতে গেলে এক রাতে করবে না আগে করবে, সেটা তো বিবেচ্য বিষয় না, এটা তার বিবেচ্য বিষয় যাকে আমরা ক্ষমতা দিছি। এখন দেখেন এই গভর্নমেন্টে আসার পরে তারা তাদের ফার্স্ট প্রায়োরিটির মধ্যে যেখানে হলো ইলেকশন, ইলেকশন কমিশনকে ঠিক করা, সংস্কার করা, ওনারা কিন্তু ফার্স্ট প্রায়োরিটির মধ্যে না যাইয়া তারা মেইন সাবজেক্টে না থেকে অপশনাল সাবজেক্টে চলে যাচ্ছে। যদিও এই আন্দোলনের জন্য ওনার কোনো অবদান নাই, ওনার জন্য বরঞ্চ 3 দিন সরকার দেরি হয়েছে, আমাদের রাষ্ট্রের কন্ট্রিবিউশনটা নাই, উনি 3 দিন পরে আসছেন। তো এই এত কিছু, অথচ এই ছাত্রদের আন্দোলনের জন্য উনি কিন্তু একটা একাত্মতা ঘোষণা করে নাই, একটা স্টেটমেন্ট আমরা দেখি নাই। তারপরে আমরা কোনো ওনার ব্যাপারে বলতে, আমরা শ্রদ্ধেয় ব্যক্তি, আমরা ওনাকে শ্রদ্ধা এখনো করতে চাই, কিন্তু উনি কেন এইসব লোকজনের ফাঁদে পড়তেছে? আমরা তো আমাদের রাষ্ট্রের ফরেন পলিসি হচ্ছে আমরা কারো প্রতি শত্রু না, কারো ইয়া না, আমরা সবার সাথে বন্ধুভাবাপন্ন ভাবে আমরা চলবো। যদিও এই ব্যাপারে আমার বক্তব্য আছে, বন্ধুর মতো আচরণ করলে আমি বন্ধু হিসেবে তাদের গ্রহণ করবো, শত্রুর মতো আচরণ করলে তো সবার সাথে বন্ধুত্ব আচরণ আমি কিভাবে করবো? আমি সোজা সাপটা যদি বলি, আমি প্রথম মিডিয়াতে আনছি যে রোড ম্যাপ লাগবে। রোড ম্যাপের কথা আমি প্রথম তুলছি মিডিয়াতে, সবাই বলার আগে এসএ টিভিতে আমি প্রথম সূচনা করি। ওইখানে জেনারেল আমিনুল করিম, লেফটেন্যান্ট আমিনুল করিম সাহেব ছিলেন। তো ওইখানে আমি তখন দেখছি যে যদি দুয়াশা থাকে তাহলে একটা মানসিক হচ্ছে অবিশ্বাস, সন্দেহ একটা হয়, সৃষ্টি হয়। তো সেই জন্য যদি ক্লিয়ার করে দেওয়া হয় যে ঠিক ওই তারিখের মধ্যে আমি ইলেকশন করব, এবং সেই সময় আমি একটা উদাহরণ বলছিলাম যে একটা ভালো বাবুসি যদি 100 লোক খাওয়ায় তাহলে কতগুলি চাল ডাল লাগে, তারে জিজ্ঞাসা করে স্টিমেট সে বলে দেয়। তাহলে আমরা এত উপযুক্ত লোকজনদেরকে আমরা ক্ষমতা যে আনলাম, তো তারা এই ডেটটা সবকিছু করতেছে, তারা ডেটটা উল্লেখ করছে না কেন? তাতে এখানে একটা সন্দেহ ওনারাই সৃষ্টি করতেছে, এটা জনগণের দোষ না, এখানে রাজনীতিবিদদেরও দোষ না। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 হলো যে এই যে সিস্টেমটা, তত্ত্বাবধায়ক সিস্টেমটা সর্বসম্মতক্রমে একটা সবার ঐক্যমতের ভিত্তিতে এটা সৃষ্টি হয়েছে এবং সংসদ কর্তৃক পাশ হয়েছে। তো সেখানে তাদেরকে 3 মাসের সময় দেওয়া হয়েছে। কেন দেওয়া হলো 3 মাস? কেন দেওয়া হলো? সর্ব পার্টির সর্ব ঐক্যমতের সৃষ্টির মাধ্যমে তাদের মেয়াদ কতদিন হবে, ইন্টারিয়াম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের, সেটাও কিন্তু নির্ধারণ হয়েছে ওখানে, সংসদ কর্তৃক পাশ হয়েছে। তারপরে এক কলমের খোঁচায় উনি এটা বাতিল করে দিলেন শেখ হাসিনা। তো এখন ওইটাতে তখন 3 মাসের বেশি অতিরিক্ত সময় কেন দেওয়া হয় নাই, সেখানে অনেক ডিসকাশন হয়েছিল। বলছে যে বেশি দিন যদি তারা থাকে তাহলে শেয়ারের মজা পেয়ে যাবে, তখন আর শেয়ার ছাড়তে, বাঘে যেমন রক্তের মজা পেয়ে গেলে রক্ত আর ওইটা ভুলে আসে, লোকালে চলে আসে। তো সেই জন্য ক্ষমতা এমন একটা জিনিস যে ক্ষমতার যখন মজা পেয়ে যাবে তখন আর এটা ছাড়তে চাবে না কেউ। সেই জন্য বেশি দিন ওদেরকে সময় না দিয়ে 3 মাস নির্ধারণ করা হয়েছে যে এদের মেয়াদ হবে 3 মাস। আর আমাদের যদি সামনে কোনো উদাহরণ না থাকতো, এক্সাম্পল না থাকতো, তাহলে একটা কথা, আমরা 3টা গভর্নমেন্ট কিন্তু পার করছি, এই সেম নেচার অফ গভর্নমেন্ট, লতিফুর রহমান, শাহাবুদ্দিন, ফখরুদ্দিন, এই 3টা গভর্নমেন্ট গেছে আমরা। এরা মোটামুটি ইলেকশন করছে, ইলেকশন সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে, তারা কিন্তু 3 মাসে ইলেকশন করছে এবং তারা প্রশাসনকেও তারা করে দিছে। লতিফুর রহমানের বলছে যে উনি এত আপনার সচিবদের টাইমে কেন বদলি করলেন কেন? সে তো ও কিভাবে তার ইলেকশন করবে, গরম যদি ইলেকশন করতে গেলে এক রাতে করবে না আগে করবে, সেটা তো বিবেচ্য বিষয় না, এটা তার বিবেচ্য বিষয় যাকে আমরা ক্ষমতা দিছি। এখন দেখেন এই গভর্নমেন্টে আসার পরে তারা তাদের ফার্স্ট প্রায়োরিটির মধ্যে যেখানে হলো ইলেকশন, ইলেকশন কমিশনকে ঠিক করা, সংস্কার করা, ওনারা কিন্তু ফার্স্ট প্রায়োরিটির মধ্যে না যাইয়া তারা মেইন সাবজেক্টে না থেকে অপশনাল সাবজেক্টে চলে যাচ্ছে। এতে কি প্রতীয়মান হচ্ছে যে তারা ডে টাইম ইলেকশনটা করবে না। আমি ইতিপূর্বেও বলছি, অন্য চ্যানেলকে আমি বলছি, কারণ ইলেকশন কমিশনের যে লোকগুলি আমাদেরকে 16 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত রাখছে, এদের তো বিচারের আওতায় তারা আসে নাই। এবং শুধু তা না, এই যে নুরুল হুদা, তারপরে হাবিবুল আওয়াল, এইসব লোকগুলির কিন্তু কাস্টডিতেও নেওয়া হয় নাই। অনেক লোকের আমরা দেখছি, রাশেদ খান মেনন গেছে, আরো অন্যরা গেছে, কিন্তু যারা আমাদেরকে 16 বছর বঞ্চিত করলো রাষ্ট্রের টাকা খালেও, এবং তারা ইভিএম কিনে হাজার হাজার কোটি টাকা করলেন, ইলেকশন কমিশনে একটা মেশিন কাজ করে না। তো এটার কোনো তদন্ত কমিটিও করা হয় না। আমি কিন্তু এর আগে অন্য মিডিয়াও বলছি, এটা করা হয় না। আর আগে যারা বেনিফিশিয়ারি, এখনো কিন্তু তারা বেনিফিশিয়ারি ওই ধরনের লোকজনকে নেওয়া হয়েছে। প্রথমত সিলেকশনে আপনি যারে দিয়া বঙ্গোপসাগর পাড়ি মাঝি তো ভালো হইতে হবে। এখন আপনি বেলার নৌকা দিতে বঙ্গোপসাগর 9 নম্বর মহাবিপদ সংকটের সময় যদি আপনি ভেলা দিয়া বঙ্গোপসাগর পাড়ি দিতে চান, তাহলে তো বোঝা যাচ্ছে আপনি ডুবে মরবেন মাঝখানে। এখন যেগুলি আছে এদের ডুয়েল পাসপোর্ট, তারপরে ফৌজদারি মামলা আছে, এমন লোকেরও অ্যাডভাইজার বিশেষ সহকারে নিয়োগ করা হয়েছে। তো এখন এটা রাজনীতিবিদেরা করে, তাদের অনেকগুলি মোটিভ থাকে, কিন্তু ইন্টারিয়াম গভর্নমেন্ট, ইউনুস গভর্নমেন্ট সাহেবের কাছে তো যে ওনার যে গ্রহণযোগ্যতা, যদিও এই আন্দোলনের জন্য ওনার কোনো অবদান নাই,
ওনার জন্য বরঞ্চ 3 দিন সরকার দেরি হয়েছে, আমাদের রাষ্ট্রের কন্টিনিউশনটা নাই, উনি 3 দিন পরে আসছেন। তো এই এত কিছু, অথচ এই ছাত্রদের আন্দোলনের জন্য উনি কিন্তু একটা একাত্মতা ঘোষণা করে নাই, একটা স্টেটমেন্ট আমরা দেখি নাই। তারপরে আমরা কোনো ওনাকে ব্যাপার বলতে, ওনার শ্রদ্ধেয় ব্যক্তি, আমরা ওনাকে শ্রদ্ধা এখনো করতে চাই, কিন্তু উনি কেন এইসব লোকজনের ফাঁদে পড়তেছে? আর ইলেকশনের ব্যাপারে এই কাকে আমরা দুইটা, একটা হলো যে প্রক্রিয়াটা স্টার্ট করতে হবে। তো আমরা আওয়ামী লীগকে আপনি বন্ধ করবেন, কি করবেন না করবেন আপনি কিন্তু বলতেছেন, গল্প বলতেছেন, কিন্তু ওই কাজের মধ্যে যাচ্ছেন না। তাতে কি মনে হচ্ছে? আপনি চাচ্ছেন না, আপনি এটা নিয়ে দীর্ঘায়িত করতে চাচ্ছেন, আপনার মেয়াদটা দীর্ঘায়িত করতে চাচ্ছেন। আপনি ওটার তো বিচার তো স্টার্টে করেন না। আপনি, আপনার কাছে দুইটা অপশন আছে, একটা হলো বিচার কাজ স্টার্ট করতে হবে, অথবা রাজনীতিবিদদেরকে বাধ্য করতে হবে যে তোমরা যে পরবর্তী ইলেকশন আসলে তোমরা কি কি সংস্কার করবা, সেই সংস্কারের একটা করে তোমাদের একটা দিও, ম্যানিফেস্টো, তোমরা ইলেকশনে দাঁড়ানোর সময় এটা আপনার কি মনে হয় যে তারেক রহমান যেটা বলেছে যে নির্বাচিত সরকার এসে স্বৈরাচারের বিচার করবে, এটা কি আসলে সম্ভব হবে? তখন তো না আমরা দেখি যে সরকার আমি না আমি বলি সম্ভব হবে কি না হবে, জনগণের নির্বাচিত সরকার এসে যদি না করে, তাহলে 10 মিলে করি কাজ হারিয়ে দিতে নাই রাজ। এখন জনগণের যদি এরা তো অনেকগুলো অভিজ্ঞতা তো হয়েছে, ঠেলাটা করতে ওরা খাইছে, সাফারের কিছু তাদের আছে, নিশ্চয় তারা পরিবর্তন, গুণগত পরিবর্তন। আমি একটা উদাহরণ দিই, কালকে আওয়ামী লীগ, ঘোর আওয়ামী লীগের একজন লোক, উপজেলা চেয়ারম্যান, সে তার বাড়ির সামনে নৌকা, বাড়ি বিল্ডিংটাই করছে নৌকার আকৃতিতে, সে ভাইয়ে ওই কালকে সে ভেঙে ফেলছে। বলার পরে তাকে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা, তুমি এটা ভাঙছো কেন তোমার নিজের বাড়ি? বলে আমি আর আওয়ামী লীগ করবো না, কারণ যে নেত্রী কর্মীদেরকে না সতর্ক না কইরা নিজের জান নিয়ে পালাই যায়, এই পার্টি আমার জীবনে, হাসিনা যদি আবারও আসে তাও আমি তার পার্টি করবো না। এটা হলো আপনার ফরিদপুরের অবস্থা। তাইলে আমরা কি বুদ্ধিমান হচ্ছে যে এতগুলি ঠেলাটকর খালি, এরা তো সব তো আর বিবেকহীন না, রাজনীতির মধ্যে তো সব তো বিবেকহীন না, কিছু তো বিবেকবান লোক আছে, এবং এরা বিবেকবান লোকজন আছে, তাদের কিন্তু গুণগত পরিবর্তন হয়েছে। যেমন তারেক সাহেব ক্ষমতা থাকাকালীন তারেক সাহেব আর এখনকার তারেক সাহেবের মধ্যে দেখা যাচ্ছে অনেক পরিপক্ক কথাবার্তা সে বলতেছে, যদিও আজকে আমাদের প্রেস সেক্রেটারি বলছে যে রাজনীতিবিদেরা পরিপক্কতার প্রমাণ দিতে পারছেন না। এই কথাটা শোক না, সে একজন সরকারি কর্মকর্তা, সে ঢালাও ভাবে সব রাজনীতিরা পরিপক্ক আচরণ করছে না, উনি শুধু আচরণ করতেছে। এটা আমি মনে করি ওনার এই বক্তব্যটা সঠিক না। আজকে কিছুক্ষণ আগে আমি নিউজটা দেখলাম যে প্রেস সেক্রেটারি বলছে যে রাজনীতিবিদরা পরিপক্ক আচরণ করছে না। তাদের হলো কি, তাদের এক কথা হলো যদি কালকে ইলেকশনটা ডিক্লেয়ার হয়ে যায় তাহলে তো পরশুদিন তার চাকরি নাই, তো সে তো তার স্বার্থটা দেখবে, সে এবং অ্যাডভাইজার দেখবে এত মজায় মজায় এটা কেন এই কথাগুলি বলতেছে। এরা আগে তো, এরা যদি আজকে যদি অ্যাডভাইজার না হইতো, বিশেষ সহকারী না হইতো, তারা কিন্তু এই কথা বলতে, তারা নিজেরা আগে ইলেকশন চাইতো। আমরা ওদের অতীতের কাণ্ডকৃতি দেখছি না, তারা তো বিপদের সময় ভাগছে এখান থেকে, ডুয়েল পাসপোর্ট নিয়ে বাইরে আছে, আবার এখনো যদি জাতি বিপদে পড়ে আমরা বিপদে পড়বো, এনারা কিন্তু যেহেতু ডুয়েল পাসপোর্টে তারা চলে যাবে, যেটা ডিসকোয়ালিফিকেশন হবে, অ্যাডভাইজার আর মিনিস্টারটা বলা আছে ডুয়েল পাসপোর্ট হলে করতে পারবে না, কিন্তু সেই লোকগুলো উনি এটা করছেন। তারপরে আমরা বলছি যে উনি যে ডিক্লেয়ার করছেন ওনার কমিটমেন্টের মধ্যে উনি থাকুক। আচ্ছা, তারপরে অনির্বাচিত সরকার কোনো চুক্তির মধ্যে যাইতে পারবে না, ওনার রুটিন ওয়ার্কের বাইরে যাইতে পারবে না। উনি দেখা যাচ্ছে আমাদের মানবিক করিডোরও আমরা সাইন করতেছে। তারপরে আবার ওই যে আমেরিকান দুইজন লোক আসছে প্যাসিফিকের, ওনারা দায়িত্বে আছে, কিন্তু ওনারা কি ইলেকশনের জন্য আসছে? আমাদের এখন একটা সমস্যা হচ্ছে ইলেকশন, আইন শৃঙ্খলা, অর্থনৈতিক সমস্যা, এগুলি নিয়ে তারা আলোচনা করে, কি এজেন্ডা আমরা সেটা জানি না। আমরা দেখছি যে এর মধ্যে দেখি যে অলরেডি আমেরিকান সোলজার আসে, ওরা ট্রেনিং করতেছে ওখানে। এবার আমরা মানবিক করিডোর আমরা দিচ্ছি, এখন করিডোর, মানবিক করিডোর দিলে আমরা, এরা যেটা এর আগে এরকম ইউনিসেফের আন্ডারে, হুর আন্ডারে, এরকম বিভিন্ন আমব্রেলা, এইখানে তারেক রহমানও বলছে যে মানবিক করিডোর নির্বাচিত সরকারই দিতে পারে, মানে সংসদ থেকে আসতে পারে। আমরা সিরিয়াতে কি দেখলাম, তারপর নরিওগানে কি দেখেন, এখানে এক করা হয়েছে, দুইটা এক করা হয়েছে, আমেরিকা তাদের সংসদে পাশ করে দুইটা, একটা হলো বার্মা অ্যাক্ট, একটা হলো নরিওগানকে বিচার করার জন্য একটা অ্যাক্ট করছে। ওইটার পরে নরিওগাকে কি অবস্থা করছে, ওই দেশের কি অবস্থা হয়েছে, তারপরে সাদ্দামের কি অবস্থা করছে, এগুলো যে বিভিন্ন এইসব মানবিকতা, এই কথা সামনে নিয়ে আসে। আর ইসরায়েলিতে এত লোক মারতেছে, সেখানে মানবতা নাই, এখানে আমাদের করতেছে। এখন তাহলে আমার বারবার ওই গ্রুপে আমার বিপক্ষে যাবে, চায়না আমার বিপক্ষে যাবে, তাদের অর্থনৈতিক অনেকগুলি ইনভলভমেন্ট আছে, আমাদের অনেক সহযোগিতা লাগছে, কারণ ওখানে তাদের স্বার্থ আছে। যখন আমরা এই করিডোরটা দিব, চায়না কিন্তু এগেনস্ট এটা ভালোভাবে নেবে না, ইন্ডিয়া ভালোভাবে নেবে না, আবার বার্মার যে অংশটুকু বিদ্রোহী গ্রুপ বাদ দিয়ে যেগুলি আছে তারাও ভালোভাবে নেবে না। আমরা তো আমাদের রাষ্ট্রের ফরেন পলিসি হচ্ছে আমরা কারো প্রতি শত্রু না, কারো না, আমরা সবার সাথে বন্ধুভাবাপন্ন ভাবে আমরা চলবো। যদিও এই ব্যাপারে আমার বক্তব্য আছে, বন্ধুর মতো আচরণ করলে আমি বন্ধু হিসেবে তাদের গ্রহণ করবো, শত্রুর মতো আচরণ করলে তো সবার সাথে বন্ধুত্ব আচরণ আমি কিভাবে করবো? হ্যাঁ, তো কিন্তু এই কাজগুলি করছে, যেটা তার এখতিয়ারের মধ্যে পড়ে না।